ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা বললে তো অনেক বড় বড় নাম আমাদের মনে আসে, তাই না? কিন্তু কিছু নাম আছে যারা সবসময় পর্দার আড়ালেই থেকে গেছেন, অথচ এরাই ছিলেন আসল মাস্টারমাইন্ড, আসল মস্তিষ্ক। আজকে আমরা ঠিক এমনই একজনের গল্প শুনব। দিনের বেলায় তিনি ছিলেন একজন ছাপোষা সরকারি কর্মচারী, আর রাত নামলেই হয়ে উঠতেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য এক মূর্তিমান আতঙ্ক। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। ধরুন সালটা ১৯১২, ব্রিটিশ শাসন তখন একেবারে মধ্যগগনে। ঠিক সেই সময়ে খোদ ভারতের ভাইসরয়ের উপর বোমা হামলার মতো একটা দুঃসাহসিক প্ল্যান, এর পেছনে মূল মস্তিষ্কটা কে হতে পারে? ভাবা যায়? এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক আজকের আলোচনা। আর উত্তরটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন, রাসবিহারী বসু। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তার এই ডাবল লাইফ। মানে একদিকে দেখুন দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে তিনি একজন সাধারণ কেরানি, আর অন্যদিকে গোপনে তিনি এক দুর্ধর্ষ বিপ্লবী, যিনি একাই গোটা ব্রিটিশ প্রশাসনকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন। তো চলুন এবার একটু পেছনে ফেরা যাক। কিভাবে একজন সাধারণ কর্মচারী হয়ে উঠলেন এমন এক অসাধারণ বিপ্লবী, সেই গল্পটাই একটু দেখি। ১৮৮৬ সালের ২৫শে মে আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাতেই রাসবিহারী বসুর জন্ম। ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবী আর সাহসী তো ছিলেনই, কিন্তু তার থেকেও বড় কথা হল ব্রিটিশদের অন্যায় অবিচারগুলো তাকে ভেতর থেকে নাড়িয়ে দিত, আর ঠিক এই অনুভূতিটাই তার মধ্যে দেশপ্রেমের সেই আগুনটা জ্বেলে দেয়। আর এরপর থেকেই শুরু হলো তার জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ, সবচেয়ে বিপজ্জনক অধ্যায়টা। ভারতে বসেই ব্রিটিশদের বিরুদ্ধে তার সব গোপন বিপ্লবী কার্যক্রম। এই টাইমলাইনটা একবার দেখুন। ১৯১২ সাল, দিল্লির ষড়যন্ত্র। এর মূল পরিকল্পনাকারী কিন্তু ছিলেন তিনি। ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপর যে বোমাটা ছোড়া হয়েছিল সেটার মাস্টারমাইন্ড। যদিও হার্ডিঞ্জ প্রাণে বেঁচে যান, কিন্তু এই ঘটনাটা ব্রিটিশদের আত্মবিশ্বাস একেবারে গুড়িয়ে দিয়েছিল। এর ঠিক ৩ বছর পর ১৯১৫ সালে তিনি আরও বড় একটা প্ল্যান করেন, গাদার ষড়যন্ত্র। মানে সারা ভারত জুড়ে একটা সশস্ত্র বিপ্লব। কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্ল্যানটা ফাঁস হয়ে যায়, আর তাকে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়। কিন্তু ভারত থেকে পালানো মানেই কিন্তু সব শেষ নয়, বরং এখান থেকেই তার সংগ্রামের একটা নতুন অধ্যায় শুরু হলো, একটা নতুন কৌশল। জাপানে গিয়ে তিনি আর শুধু একজন বিপ্লবী থাকলেন না, হয়ে উঠলেন একজন আন্তর্জাতিক মাপের সংগঠক। জাপানে পৌঁছে তিনি কি করলেন? মূলত ৩টে বড় কাজ। প্রথমত, ব্রিটিশ পুলিশের নাগাল থেকে নিজেকে বাঁচানো, যেটা তিনি সফলভাবে করেন। দ্বিতীয়ত, বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত ভারতীয় বিপ্লবী ছিলেন তাদের সবাইকে একজোট করা। আর ৩ নম্বর, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারতের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে তিনি তৈরি করলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। এখান থেকেই বোঝা যায় তার ভিশনটা ঠিক কতটা বড় ছিল। এবার আমরা আসছি রাসবিহারী বসুর জীবনের সম্ভবত সবচেয়ে বড়, সবচেয়ে ঐতিহাসিক কাজটার কথায়। আর সেটা হলো আজাদ হিন্দ ফৌজ। হ্যাঁ, আজাদ হিন্দ ফৌজের ভিত্তিটা কিন্তু তিনি স্থাপন করেছিলেন। এটা ছিল তার সারা জীবনের স্বপ্নের একটা চূড়ান্ত পর্যায়। ব্যাপারটা ভাবুন একবার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। সেই সময় দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানের হাতে হাজার হাজার ভারতীয় সেনাযুদ্ধবন্দী। তিনি এই বন্দীদের নিয়েই ভারতের মুক্তির জন্য একটা সেনাবাহিনী তৈরির মতো একটা অসম্ভবকে সম্ভব করার উদ্যোগ নিলেন। আর এখানেই তার আসল পরিচয়টা পাওয়া যায়, তার মহত্বটা বোঝা যায়। তিনি যখন দেখলেন যে সুভাষচন্দ্র বসুর মতো একজন উপযুক্ত নেতা চলে এসেছেন, তখন এক মুহূর্তও দেরি না করে এত কষ্টে গড়া এই বিশাল বাহিনীর নেতৃত্বটা তার হাতে তুলে দিলেন। মানে কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নয়, দেশের মুক্তিটাই ছিল তার কাছে শেষ কথা। রাসবিহারী বসুর হাতে গড়া এই সংগঠনটাই কিন্তু পরে হয়ে ওঠে সেই বিখ্যাত আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যে বাহিনী ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল। বলা যায় ভিতটা তিনিই তৈরি করে দিয়েছিলেন, যার ওপর পরে এত বড় একটা সৌধ দাঁড়িয়েছিল। তো তিনি আমাদের জন্য কি রেখে গেলেন, তার লেগাসিটা কি? আসলে তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের এক নেপথ্যের স্থপতি, যার আদর্শগুলো আজও কিন্তু একই রকম প্রাসঙ্গিক। তার আদর্শগুলো যদি আমরা দেখি, কি দেখতে পাই? প্রথমত, অসীম সাহস আর অসাধারণ সাংগঠনিক ক্ষমতা। দ্বিতীয়ত, দেশের জন্য সবকিছু ত্যাগ করার মানসিকতা। আর সবশেষে, আন্তর্জাতিক স্তরে সহযোগিতা তৈরি করে স্বাধীনতা ছিনিয়ে আনার মতো একটা দূরদৃষ্টি। এই কথাটা তার অবদানকে খুব সুন্দরভাবে এক লাইনে বলে দেয়, যে তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের এক অগ্রদূত, যার দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতা আজাদ হিন্দ ফৌজের পথ প্রশস্ত করেছিল। তার মানে তিনি শুধু স্বপ্নই দেখেননি, সেই স্বপ্ন সত্যি করার রাস্তাটাও তৈরি করে দিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ১৯৪৫ সালের ২১শে জানুয়ারি জাপানেই তার জীবনাবসান হয়। কিন্তু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি একটাই স্বপ্ন দেখে গেছেন, একটাই কাজ করে গেছেন, ভারতের স্বাধীনতা। পুরো আলোচনাটা শেষে
একটা প্রশ্ন মনে আসে, তাই না? ইতিহাস তো তার নায়কদের, তার আইকনদের মনে রাখে, কিন্তু যারা পর্দার আড়ালে থেকে আসল ভিতটা তৈরি করে দেন, সেই স্থপতিদেরকে আমরা একইভাবে মনে রাখি। রাসবিহারী বসুর জীবনটা কিন্তু আমাদের এই প্রশ্নটাই নতুন করে ভাবতে শেখায়।